আমি যেগুলো বলবো তুমি সেগুলো বলি এবার, কিছু না, এটার দিকে তাকে খালি বলবা। তোমার কাছে স্টেপস অ্যান্ড রিদম, এটার তুমি কর্ণধার, তুমি সব কিছু শিখিয়ে চলেছো। প্রথম জানতে চাইছি যে এটার কনসেপশন বা এই কাজটা করার অনুপ্রেরণা বা ধারণা তুমি কিভাবে পেলে? আমি 3 বছর বয়স থেকে ডান্স শিখি এবং কত্থক শিখেছি। সেই ছোটবেলা থেকে কত্থক করতে করতে একটা ক্লাসিক্যাল ডান্স শিখতে শিখতে আমার টিচারদের দেখে আমার মনে হয়েছিল যে আমি ভবিষ্যতে এটা নিয়েই আগাবো। আর আমি নাচ ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি, তো বিভিন্ন জায়গায় যখনই সময় পেয়েছি নাচ করেছি, বিভিন্ন টিচারের কাছে শিখেছি। আমার প্রথম গুরু ছিলেন কৃষ্ণাদি, তারপর কুন্তলা রাহা। তারপরে আমি কলকাতায় গিয়ে সেখানে ক্রিয়েটিভ শিখি মমতা শঙ্করের স্কুলে 2 বছর। তখন আমার ছেলে 2 বছরে, তাকে বাড়িতে রেখে রেখে গিয়ে আমি কষ্ট করে ক্লাস করে শিখেছি। তো নাচের ইচ্ছাটা আমার ছোটবেলা থেকেই একদম ভীষণ ভাবে, এবং এর পেছনে আমার বাবা মার মানে প্রচন্ড সহযোগিতা। মা প্রচন্ড কড়া টিচার ছিলেন বাড়িতে, আর আমার বাড়িতে যেরকম ভাবে তৈরি হয়েছে সেটা পারিন সাহা, যিনি আমাকে বাড়িতে তালিম দিয়েছেন, ওনাদের সবার হাত ধরে আমার এই নাচটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নাচের প্রতি ভালোবাসা। সেই ছোট থেকে শিখতে শিখতে বিভিন্ন জায়গায় মঞ্চ করতে করতেই আমার মনে হয়েছিল যে আমিও একটা সময় যখন আমি নিজে তৈরি হয়ে যাব, তখন আমি ছোট ছোট শিশুদের আছে বা অনেক বড় যারা আছেন, যারা হয়তো কোনোদিন নাচ শিখতে পারেননি, আজকে তাদের মনে হয়তো কখনো মঞ্চে তাদের ওঠার ইচ্ছে আছে বা নাচ করার ইচ্ছে আছে, তাদেরকে আমি শেখাবো হাতে ধরে। তারা হয়তো ক্লাসিক্যাল অতটা করতে পারবে না, বাকি অন্যগুলো তো তারা করতেই পারবে। সেই হিসেবে সেই চিন্তা করেই আমার এই স্কুলটা শুরু করা। তুমি জলপাইগুড়ির মেয়ে? হ্যাঁ, আমি জলপাইগুড়ি। বাড়ি? বাড়ি না, বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি জলপাইগুড়ি। কোথায়? এই সার্কুলার রোডে। আচ্ছা, তা তোমার স্কুল কোনটা পড়াশোনার? পড়াশোনার স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আমি 1 থেকে 12 অবধি সেখানে পড়ি। তারপরে আমি এসি কলেজে পড়ি, আনন্দচন্দ্র কলেজ, যেটা এসি কলেজে পড়ছো। আর বললে 3 বছর বয়স থেকে নাচ শিখছো, তো এই নাচের তখন 3 বছর বয়সে তোমাকে নাচের দিকে গার্জিয়ান নিয়ে গেল, না তোমারই একটা আগ্রহ ছিল? ছোটবেলা থেকে আমি একটুখানি হাত পা নেড়ে, যেরকম হয় মেয়েদের একটু সহজাত অভ্যাস থাকে, তো গানের সাথে সাথে নাচতাম। তো আমার মাও ছোট থেকে নাচ শিখতেন, তো মারও ইচ্ছে ছিল যে আমার মেয়ে নাচ শিখবে, তো সেই হিসাবেই আমাকে মা নিয়ে যায়, কারণ আমি নাচটা ভালোবাসতাম ছোট থেকে, সেই হিসেবে আমাকে নিয়ে যাওয়া। তখন কোথায় তোমাকে নিয়ে যায়? প্রথম কার কাছে শিখলে? প্রথম আমি কৃষ্ণাদির কাছে শিখেছিলাম, জলপাইগুড়িতে। হ্যাঁ, জলপাইগুড়িরই। উনি আমাকে ধরে 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 নাচের প্রতি ভালোবাসাটা জাগিয়েছিলেন, কিন্তু যেহেতু উনি খুব ব্যস্ত থাকতেন, তো উনি আমাকে বলেছিলেন যে কুন্তলা রাহা, তখন উনি এখানে খুব ভালো কত্থক শেখাচ্ছেন, তো ওর ওখানে যাওয়াটা খুব জরুরি, কারণ আরো কিছু শিখতে পারবে, আরো ভালো তৈরি হতে পারবে। তখন আমি ওনার পরামর্শ দিয়ে আমি ওখানে যাই। আচ্ছা, তাহলে তোমার 3 বছর বয়স থেকে টানা কত বছর অবধি শিখলে? মানে জলপাইগুড়িতে শিখলে কত বছর? জলপাইগুড়িতে আমি শিখলাম আমার কলেজ লাইফ অবধি পুরো কত্থক। কত্থক শিখেছি, তার সাথে সাথে অন্য নাচও করেছি, কিন্তু মেন আমার কত্থকই ছিল। আচ্ছা, তারপর তুমি বলে কলকাতায় তুমি গিয়েছিলে। কলকাতায় গিয়ে মমতা শঙ্করের কাছ থেকে নাচ শিখেছো। সেখানে তুমি কি শিখেছো? সেখানে আমি ক্রিয়েটিভ শিখেছি। উনি ওনার একটা স্কুল যেটা গড়িয়াহাটে আছে, ওখানে আমি ভর্তি হই। সেখানে গিয়ে আমি ক্রিয়েটিভ, উনি যেটা শেখান, ওনাদের একটা নতুন ধরনের নাচ যেটা আমি কোনোদিন শিখিনি, সেটা আমি শিখেছি। ওখানে আলো কিভাবে করতে হয় সেগুলো ওনারা শেখাতেন। ওখানে মণিপুরি ক্লাসিক্যাল বলতে ওখানে মণিপুরিটা শেখানো হতো, সেটা আমার কোনোদিনই জানা ছিল না, সেটাও আমি শিখেছি ওখান থেকে, এবং খুব ভালো লেগেছে ওখানে ক্লাস করে। ওখানে জুনিয়ররাও আমার সাথে শিখেছে, আমি হয়তো সিনিয়র সেখানে, কোনো অসুবিধা হয়নি। আর স্টেপস এন্ড রিদমসে এখন নাটকও তুমি অনেক করেছো, নাটকের প্রতি এই ফ্যাসিনেশনটা বা এই আগ্রহটা জন্মালো কি করে? আমার দাদু একসময় মানে ঠাকুরদার নাটক করতেন বাড়িতে, আমার মার বাড়িতেও এটা অনেক আগে, তখন যাত্রা ছিল, তখন নাটক ছিল না। আমার দাদুরা সেগুলো করতেন বাড়িতে বিভিন্ন অকেশনে, মানে দুর্গাপূজা বিভিন্ন সময়, তো ব্লাডে তো কিছুটা ছিল। আর যখন আমি কলেজে পড়ি, তখন এই বারিন্দাই আমাকে একটা নাটকের জন্য নিয়ে গিয়েছিলেন, তো সেখানে প্রথম হলো। তারপরে ও ডাকছিল, যেরকম কলেজে পড়ি তখন বিভিন্ন চরিত্রের ডাকছিল, যেমন আর্য নাট্য থেকে আমি একটা নাটক করি, বিন্দুর ছেলে বিন্দুর রোল। তো তারপরে উদিচিতে আসি, উদিচিতে আমি অনেক বছর নাটক করি। তারপরে উদিচি মানে রাজাদার যেটা ছিল, হ্যাঁ, রাজাদার গ্রুপে অনেক কটা নাটক করি। তারপরে আমি কলকাতায় যখন যাই, কলকাতাও বিভিন্ন গ্রুপে নাটক করেছি, শিখেছি অনেকের কাছ থেকে। জবাদির সাথে করেছি, পরে পত্রিকারে ডালিয়া দি যে জলপাইগুড়ি, এদের সঙ্গে করেছি। কলকাতাও আমি অনেকের সাথে কাজ করেছি। তো
তো বিভিন্ন নাট্যদলে কাজ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, শিখেওছি প্রচুর সব ডিরেক্টরের কাছ থেকে, যেমন ভাইদার কাছে ওইখানে কাজ করেছি, এখন যিনি রূপায়ণে আছেন। তো সবার সাথে আমি কাজ করে শিখেছি সব ডিরেক্টরের থেকে। আমি এখানে তমালিকা থেকে এটা বলবো যে তোমাকে আমরা যে কারণে সব থেকে বেশি চিনি, যারা আমরা জলপাইগুড়িতে মানে আমি নিজেকে একজন দর্শক বলে মনে করছি, সেটা হচ্ছে তুমি সকলকে দিয়ে নাচের পারফরমেন্স করাচ্ছ। সেখানে গার্জিয়ানস থাকছে, সেখানে বড় মেয়েরা থাকছে, মহিলা তারাও থাকছে। তো তাদের মধ্যে এই ইন্টারেস্টটা গ্রো করালে কি করে? মানে একটা বেশি বয়সী মেয়ে বা মহিলা যে সাংসারিক দিক সামলাচ্ছে, সে নাচও করছে এবং সেটা তমালিকাদির গাইডেন্সে করছে। তো এই ব্যাপারটা তুমি কি করে তাদের মধ্যে জাগালে? আমি প্রথমে তো আমার বাচ্চারাই শিখতে আসতো, তাদের গার্জিয়ানদের ওই যে বললাম অনেকের ইচ্ছে ছিল যে শিখবো, দিদি কোনোদিন করতে পারিনি, লজ্জা লাগে, অনেক জায়গায় সব বাচ্চারা শেখে, তাদের সাথে কিভাবে শিখবো। তখন আমার মনে হয়েছিল যে আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি শেখাবো। আমি বলেছিলাম কোনো অসুবিধা নেই, দিদি হিসাবে করো, আমি তোমাদের আলাদা ক্লাস করব। এই করে যখন গার্জিয়ানদের নিয়ে করতে শুরু করলাম, তখন কিছু সবাই খবর পেলো যে হ্যাঁ দিদি করাচ্ছে। এর থেকে ওর থেকে অনেকে আসলো যে আমরা করবো দিদি, আমাদের অনেক ইচ্ছে, কিন্তু আমরা কি পারবো? এটা সবার মনের মধ্যে সবচেয়ে আগে ভয় থাকে যে আমি কি পারবো স্টেজে করতে। তো আমি খুব সাহস জুগিয়েছি যে পারবে না কেন, একটা মানুষ শিখেই তো করে, ভুল হবে আবার পরে ঠিক হবে। তো ওদের মধ্যে একটা জিনিস আমি দেখেছি যে ছোটদের থেকে বড়দের মধ্যে প্রচন্ড আগ্রহ এবং কিছু করার জন্য প্রচন্ড চেষ্টা। তারা সংসার, কেউ চাকরি, সবকিছু সামলে ঠিক টাইম মতো রিহার্সালে আসে, ক্লাসে আসে এবং তারা সেটা পারফর্ম করে। হয়তো একটু ভুল হলো বা একটু খারাপ হলো, কিন্তু তাদের পারফরমেন্সটা খুব ভালো হয়। তাদের চেষ্টাটা আমি সবচেয়ে বেশি খুশি। মানে তাদের কখনো তাদের রিহার্সাল গ্যাপ দেয় না, কখনো তাদের মধ্যে কোনো এক্সকিউজ নেই। তো সেই চিন্তা ভাবনাটা দেখতে দেখতে এখন আমি যেমন অনেকেই শেখে, তো তারাই হয়তো বলেছে না চলো দিদি শেখায়, কোনো ভয় নেই, খুব সুন্দর করে আমরা করতে পারি, আমরা নিজেদের মন খুলে করতে পারি। কারণ তাদের আলাদা গ্রুপ থাকে, তাদের ওই লজ্জাটা থাকে না যে ছোটদের সাথে করবো কিভাবে। তো সেখান থেকে আস্তে আস্তে এখন এটা মানে সবাই শেখে এখন বড়রা। এবার এই স্টেপস অ্যান্ড রিদমস যে স্কুল বা যে ইনস্টিটিউট তুমি চালাচ্ছ, সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা আমি প্রথমে তো একটা অন্য নামে আমি আগে স্কুল করতাম, সেটা বহু বছর হয়ে গেছে। নৃত্যাঙ্গন বলে আমার একটা স্কুল ছিল। আচ্ছা। তারপরে আমি চাকরি সূত্রে একটু বাইরে চলে যাই কলকাতায়, যেখানে আমি শিখি প্লাস নাটকও করি। তারপরে যখন আমি আবার ফিরে আসি, তখন আমি এই স্টেপস অ্যান্ড রিদমটা আবার স্টার্ট করি। এটা হয়ে গেল 2017 থেকে আমি স্টার্ট করেছি, সেপ্টেম্বর থেকে এখানে আবার নতুন ভাবে নতুন নামে শুরু করেছি। এখানে তুমি কি কি শেখাচ্ছ কত্থক ছাড়াও? কত্থক শেখাচ্ছি আমি ক্লাসিক্যাল, যেহেতু আমার কিছু হিন্দি স্টুডেন্ট এসছে, মানে মারোয়ারি, ওরা হিন্দি শিখতে চায়, সেই জন্য আমি তাদের জন্য হিন্দি ক্লাসিক্যাল শেখাচ্ছি। ফোক, ও ক্লাসিক্যালের ভাগ আছে এরকম? হ্যাঁ, মানে যেগুলো তোমার হিন্দি ক্লাসিক্যাল যেগুলো হয়, ক্লাসিক বেসে যেগুলো হয় সেগুলো করাচ্ছি। বলিউড আমি শেখাতে পারি না, কারণ আমি নিজেও শিখিনি। আচ্ছা। সব নাচই কিছু শিখে তারপরে করা উচিত আমার মনে হয়। আমি ওটা শিখিনি, আমি পারি না, তো আমি এটাই শেখাই। আর আধুনিক, তারপরে ফোক, রবীন্দ্র নৃত্য, এগুলো তো সমস্তই আছে। তার পাশাপাশি ক্রিয়েটিভ সবকিছুই করাই আমি এখানে এই স্টেপস এন্ড রিদমসে। হ্যাঁ, আবার তার পাশাপাশি নাটকও চর্চা চলছে। হ্যাঁ, স্টেপস এন্ড রিদম নাট্য সংস্থা বলে আমার আরেকটা নাটকের স্ট্রিম আছে, যেখানে অভিজিৎ নাগ হচ্ছে ডিরেক্টর, উনি শেখান। আমি ওখানে অ্যাজ এ সেক্রেটারি আছি এবং আমি ওখানে অ্যাজ এ অভিনেত্রী কাজ করি। আচ্ছা, এবার তোমার একটু ব্যক্তিগত প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে তুমি বললে গভর্নমেন্ট কাজ থেকে 1 to 12, দেন এসি কলেজ, তারপরে চাকরি, কোন ডিপার্টমেন্ট কি? আমি একটা প্রাইভেট সংস্থায় কাজ করতাম, ব্লু স্টার এসি কোম্পানির। আমি ব্যাক অফিসে কাজ করতাম অনেকদিনই। ব্লু স্টারে? আচ্ছা। ব্লু স্টারে আমি অনেকদিনই কাজ করেছি কলকাতায়। আচ্ছা। তার পাশাপাশিও আমি তখন নাচটাও শিখেছি। তখন তুমি কলকাতা থাকতে? হ্যাঁ, তখন আমি লুনালি বলে একজন আছেন, ওনার কাছে আমি কিছুদিন কত্থক শিখেছি। আচ্ছা। উনি বিজু মহারাজের স্টুডেন্ট, তো ওনার কাছে আমি গিয়ে শিখেছি। মানে যখন আমি যেভাবে পেরেছি আমি শিখেছি সেভাবে। তো ওই জবটা কি এখন করছো তুমি? না, ওটা ছেড়ে এসেছি, কারণ ছেলে তারপরে এখানে এসে ভর্তি হয়েছিল, ছেলের পড়াশোনা, আমি ওখানে একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা। তার জন্য আমি ছেড়ে আবার এই প্রফেশনে, এই নাচের এই প্রফেশনটাকে নিয়েছো। নাচ আর নাটকে ঢুকেছি। তাহলে বলা যায় যে অনেক দিন ধরে তুমি নাচের সঙ্গে যেহেতু যুক্ত, এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গারই নাচ তুমি দেখেছো, শিখেছো, করেওছো, পারফর্মও করেছো। আগে যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে নাচের যে আগ্রহ ছিল, আজকের দিনে 2025 এপ্রিলে দাঁড়িয়ে তাদের মধ্যে কি আগ্রহটা একই রকম আছে, না একটু আপস অ্যান্ড ডাউনস হয়েছে বলে মনে করছো? অনেক ডাউন হয়েছে,
আমি ব্যক্তিগত একজন ক্লাসিক্যাল ডান্সার হিসেবে দেখছি এবং আমাদের অনেক টিচারকে এটা ফেস করতে হচ্ছে। আমরা যেহেতু ক্লাসিক্যাল বেস করে শেখাই, তো অনেকের কি হয়েছে, এখন রিয়েলিটি শো এত হচ্ছে, তো রিয়েলিটি শো এর প্রতি সবার একটা ঝোঁক হয়ে গেছে, গার্জিয়ানদের হোক বা স্টুডেন্টদের হোক, তারা ঠিক ক্লাসিক্যাল শিখতে চায় না। এটা আমাদের ফেস করতে হয়। কিছুদিন শিখলো, ছেড়ে দিল, সেই না ওর পড়া আছে, এই আছে, ওই আছে করে ছেড়ে দেয়। কিন্তু একটা জিনিস কেউ বোঝে না যে একটা ক্লাসিক্যাল বেস না থাকলে কখনোই অন্য নাচে যাওয়াটা অসুবিধা হয়। একটা বেস থাকলে যে কোনো জিনিসই করা যায়। আমরা যেমন ছোট থেকেই জানি আমরা যে একটা বেস আছে, সেটার পাশাপাশি সব। হিন্দি ডান্স নো ডাউট ভালো, সেরকম আমরা করতেও পারবো না। ওরা এখন যে ধরনের হিন্দি ডান্স হয় অসম্ভব করা, কারণ আমরা শিখিনি। কিন্তু তবুও ক্লাসিক্যাল কিন্তু একটা আলাদা মাধুর্য রাখে বলে আমার মনে হয়। আর স্টুডেন্টদের এত পড়ার প্রেশার হয়ে গেছে এবং তাদের স্কুল, পড়া, পরীক্ষা, এগুলোর জন্য ডান্সটা অনেকটাই কমে যাচ্ছে। এটা আমাদের খুব ফেস করতে হচ্ছে, মানে এই জেনারেশনের মধ্যে। কিন্তু যাদের আছে তারা খুব সিরিয়াসলি শিখছে, যাদের বাড়িরও একটা সেই কালচারটা আছে, তারা সত্যি গার্জিয়ানরাও। এটা একটা প্রশ্ন থাকবে যে আজকের জেনারেশনের মধ্যে যারা শিখছে, তোমার কাছে হোক বা অন্য কোথাও শিখছে, তাদের মধ্যে প্রতিভা বা তাদের ক্যাপাবিলিটি সেটা কিরকম দেখছো তুমি? খুব ভালো, কারণ আজকালকার বাচ্চারা একদম কম্পিউটার ব্রেনের মতো ওদের ব্রেন। ওরা অনেক কিছু জানে, আমরা যেটা ওই বয়সে জানতাম না। ওরা অনেক কিছু পারে, ওরা হয়তো অনেক বেটার আমাদের থেকে। কারণ ওদের আমি শিখিয়ে দেখেছি যে ছোট ছোট জিনিস শেখাচ্ছে, খুব তাড়াতাড়ি ক্যাচ করে ওরা, এবং খুব ভালোভাবে ওরা প্র্যাকটিস করে যদি ঠিক করে লাইনে যায় তাহলে কিন্তু ওরা খুব ভালো করতে পারবে। আমি জানি যে আমার থেকেও হয়তো ভালো করতে পারবে। সেটা গার্জিয়ানদেরকেও হেল্প করা উচিত এবং তাদের বাচ্চাদেরও সেটা বোঝানো উচিত যে একটা যে কোনো সাংস্কৃতিক লাইনে সবার থাকা উচিত। শুধু পড়াশোনা করে কি হয়, মাইন্ড রিফ্রেশ হয় না। আমাদের মঞ্চে গেলে আমাদের যে রিফ্রেশমেন্ট হয় সেটা কিন্তু শুধু পড়াশোনা দিয়ে হয় না। তো আমার মনে হয় এর পাশাপাশি যে কোনো একটা, সে কবিতাই হোক, সে নাচই হোক, যেই হোক, একটা কিছুতে থাকা উচিত। তাদের ভালো লাগার জিনিসের সাথে আমার মনে হয় থাকা উচিত। পরে জানতে চাইবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে জলপাইগুড়িতে তুমি দীর্ঘদিন আছো, জন্ম এখানে, কর্মভূমিও এটা। জলপাইগুড়ির অডিয়েন্স, এই সাংস্কৃতিক জগতের দর্শক, সেটা ক্ষেত্রে তুমি কিরকম পরিবর্তন দেখতে পাচ্ছ? খুবই পরিবর্তন। কারণ আগে যখন আমরা আমি কুন্তলাদের স্কুল থেকে পারফর্ম করতাম বা বিভিন্ন জায়গা থেকে, যখন আমি অডিয়েন্স থেকে অবাক হতাম, এত অডিয়েন্স, তাদের ক্ল্যাপিং, তাদের উৎসাহ। এখন যত দিন যাচ্ছে অডিয়েন্স আমরা খুঁজে পাই না। খুব কষ্ট হয় যখন আমরা এত কষ্ট করে, এত অ্যারেঞ্জমেন্ট করে, টাকা পয়সা খরচা করে মঞ্চে নামছি, প্লাস পরিশ্রমটা তো আলাদা, কিন্তু আমরা সেই হিসাবে আমরা কোনো দর্শক পাই না। নাটকের ক্ষেত্রে তো খুবই কমে গেছে, মানে হাতে ধরে হয়তো জনা 20-30 থাকে। নাচের ক্ষেত্রে তাও কিছু আসে, যেটা আমাদের স্টুডেন্ট থাকে, তাদের বাড়ির লোক আসে, তাও কিছু থাকে। কিন্তু তার বাইরে যে বাইরের লোকের যে একটা না গিয়ে দেখবো, এখন টিভি প্রতি আর সবার মোবাইলে সিনেমা দেখার এত বেশি ঝোঁক এসে গেছে যে হলে গিয়ে একটা প্রোগ্রাম দেখার মতো মানসিকতা দর্শকদের হারিয়ে গেছে। আমরা দর্শককে খুব মিস করি। দর্শক বদলে গেছে বলা যেতে পারে, অনেক বদলে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জলপাইগুড়ির সাংস্কৃতিক পরিমণ্ডল। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? এখানে অনেক এখন গ্রুপ, নাচের স্কুল অনেক, নাটকের গ্রুপ অনেক, হ্যাঁ সংখ্যা অনেক বেড়েছে। আগে আমরা যখন শিখতাম তখন গোনাগুন্তি নাচের স্কুল ছিল যেখানে আমরা শিখেছি। সেখানে আরেকটা জিনিসও আমি বলবো যে টিচারদের প্রতি রেসপেক্ট কমে যাচ্ছে স্টুডেন্টদের। কেন কি, তারা আমরা যেভাবে টিচারদের রেসপেক্ট দিই আজও, সেই জায়গাটা কিন্তু অনেক ল্যাক হয়ে গেছে। আচ্ছা, আর কালচারের কথা যদি বলো, যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন, তাহলে সেটা অনেকটাই কম আছে। স্কুল বেড়েছে, সবকিছু বেড়েছে, কিন্তু সেই যে মানসিকতাটা অনেক চেঞ্জ হয়ে গেছে সব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে জলপাইগুড়িতে যে স্কুলগুলো আছে, জলপাইগুড়ি বলবো না, পশ্চিমবঙ্গে যে স্কুলগুলো আছে, সেই সরকারি স্কুল বা বেসরকারি স্কুল, সেখানে সাংস্কৃতিক কর্মযজ্ঞ সেটা পরিচালনা হচ্ছে না, কমে যাচ্ছে। তো এটা কি এফেক্ট করছে? হ্যাঁ, অবশ্যই এফেক্ট করছে। কেন, আজকে যদি স্কুলগুলো বা বিভিন্ন জায়গায় আজকে নাচ, নাটক, বিভিন্ন জিনিস আমরা চালু করতাম বা শুরু করতাম, তাহলে কি হতো, সেই ইচ্ছেটা কিন্তু স্টুডেন্টদের ছোট থেকে মনের মধ্যে তৈরি হতো, যেটা আমাদের সময় হতো। আমাদের টিচাররা কোনো সময় ডান্স ড্রামা, আমাদের অ্যানুয়াল শোতে বিভিন্ন রকম জিনিস হতো, সেখানে আমরা টিচারদের থেকে ফার্স্ট শিখতাম, স্কুল থেকে, যে এটা করতে হয়, ডিসিপ্লিন, বড়দেরকে সম্মান, আমরা কিন্তু স্কুল থেকে এটা শিখি।
সেটা যদি স্কুলে চালু শুরু হতো তাহলে আমরা কি করতাম, আমাদের কাছেও তারা আসতো যে আমাদের শিখতে হবে, আমার স্কুলে আরো ভালো করে করতে হবে। যে যে স্কুলে এই সমস্ত জিনিস হয় সেখান থেকে স্টুডেন্ট আসে, আর যে যে স্কুলগুলো এগুলো করছে না তা আমরা স্টুডেন্ট পাচ্ছি না, সেই জন্যই তো আমাদের সমস্যা হচ্ছে কি আমরা শেখাতে চাইছি কিন্তু শেখার লোক কম। এবার বসবো যে আজকের প্রজন্ম, আমার ছেলেটা বড় হচ্ছে, আমার মেয়েটা বড় হচ্ছে, আশপাশে অনেক ছেলে মেয়েগুলো বড় হচ্ছে 5, 6, 7, 8 বা যারা মাধ্যমিক পাস আউট হয়েছে বা হচ্ছে, তাদের প্রতি তমালিকাদি তোমার মেসেজ কি থাকবে, কি বার্তা দিতে চাচ্ছ তুমি তাদেরকে? আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে পড়াশোনা সত্যি খুব জরুরি একটা জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে। একটা আজকের দিনে এত কম্পিটিশন, তো সেখানে পড়াশোনাটা অবশ্যই জরুরি। আমি প্রত্যেকটা বাচ্চা, ছেলে মেয়ে বড়, তারা তো সব ছোটই আমাদের সন্তান সম, তাদেরকে একটা কথাই বলবো, যাই করো তার সাথে নিজের সংস্কৃতিটাকে ভুলে যেও না। সংস্কৃতির সঙ্গে থাকো। সংস্কৃতি, তুমি হয়তো নাচ করতে ভালো লাগে না, গান করতে ভালো লাগে, সেটা করো, বা তুমি আবৃত্তি করতে ভালোবাসো, সেটা করো। কিছু সাংস্কৃতিক জিনিসের সাথে অ্যাটাচ থাকো, মনটা ভালো থাকবে, অন্যদিকে চিন্তা যাবে না। পড়াশোনার সাথে সাথে একটা কিছু সাংস্কৃতিক জীবনের সঙ্গে যুক্ত থাকো, তাহলে দেখবে অনেক বিকাশটা, মনের বিকাশটা অনেক সুন্দর হবে, ভালো হবে। আমি সেটুকুই বলবো। তোমরাই তো নতুন প্রজন্ম, তোমরাই তো এগিয়ে নিয়ে যাবে সংস্কৃতিকে, অবশ্যই তোমাদের করা উচিত। যার যেটা ভালো লাগে সেটাই করো, কিন্তু থাকো এর সঙ্গে, এবং বড়দেরকে সম্মান করো, তাদের পাশে থাকো, যে কোনো বিপদে থাকার চেষ্টা করো, সমাজের সাথে থাকার চেষ্টা করো, এটাই আমার বার্তা। তোমার স্টেপস অ্যান্ড রিদম, আমরা প্রচুর প্রোগ্রাম দেখি, অনবদ্য পারফরমেন্স, তার পাশাপাশি আমি তোমার পরিশ্রম এবং ডেডিকেশনকে কুর্নিশ করি। জলপাইগুড়ির সাংস্কৃতিক মহলের তুমি একটা দিক, অবশ্যই তোমার প্রতি রইল আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। খুব ভালো থাকো তুমি। আমিও একটা কথা বলতে চাই ভাই তোমাকে, তুমি খুব ভালো দর্শক। আমরা যে কোনো যা প্রোগ্রাম করি সেখানে আমরা গদাইকে পাই, এবং যে কোনো প্রবলেমে গদাই সবার পাশে এসে, তারা সব সংস্থার পাশে, আমি বলবো না পার্টিকুলার কারোর পাশে। এরকম দর্শক, এই মানসিকতাটা যেন প্রত্যেকটা মানুষের তৈরি হয়, আমাদের এই শ্রমটাকে সার্থক করার জন্য সবাই যেন তোমার মতো একটা দর্শক তৈরি হয়, তোমার মতো একটা ভাই যেন আমরা সবসময় পাই পাশে। ব্যাস এটাই আমার কামনা। সবটাই তোমার ভালোবাসা। ভালো থাকো। থ্যাংক ইউ দিদি।